দুইটা পড়লে একটা পাওয়া যাবে, অ্যান্সার পাওয়া যাবে, এক সেট পুরা ফুল সেট। এখানে আমি যেটা বলেছিলাম যে দুইটা রিটেনিং ওয়ালের ফুল সেকশনই আমাদেরকে অ্যাসিউম করতে হবে। স্যার কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। কথা আস্তে শোনা যাচ্ছে।
হ্যালো। Recording stopped. হ্যালো। স্যার আপনাকে শুনতে পারতেছি। এখন কি আগের মতোই শোনা যাচ্ছে নাকি না স্যার, ক্লিয়ার আছে একটু আগের থেকে। বেটার? জি স্যার, বেটার স্যার। আচ্ছা। যাই হোক, উপর শব্দ হচ্ছে একটু, এর মধ্যে দিয়ে ক্লাস নিতে হবে। আমরা যেটা বলেছিলাম যে প্রপোর্শনিং এর জন্য আমাদের কিছু আমরা কিছু মানে নর্মস ফলো করব। যেমন বেসটা হবে 0.18, এখানে বটম থেকে টোটাল হাইট যেটা হবে তার 10% আমরা ধরবো বেজের থিকনেস। ওকে, বেস থিকনেস। তাহলে আমরা যদি ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটার ডিজাইনের কথা চিন্তা করি, এখানে ডাটাগুলো কি দেওয়া আছে, তোমাদের ডাটাগুলো একটু লিখতে হবে আমার সাথে, এটা না লিখলে হবে না। আমি যে কোনো সময় জিজ্ঞেস করবো, সুতরাং ক্যালকুলেশন করতে হবে এবং লিখতে হবে, আর না বলতে পারলে অ্যাটেন্ডেন্স নাই হবে। ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের ডিজাইন করব, সেখানে ডাটা দেওয়া আছে ব্যাংক হাইট টু রিটেইন 11 ফিট 6.5 ইঞ্চি ব্যাংক হাইট রিটেইন করবে। লাইভ লোডের সারচার্জ থাকবে একটা 400 পাউন্ড পার স্কোয়ার ফিট। সয়েল হচ্ছে স্যান্ড এবং গ্রাভেলের মিক্সচার। ইউনিট ওয়েট অফ স্যান্ড সেক্ষেত্রে 120 PCF, আমরা ওই টেবিল যেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম সেই টেবিল থেকে বের করলাম। ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই ইকুয়াল টু, এটা দেওয়া থাকতেও পারে অথবা তোমাকে টেবিল দেওয়া থাকতে পারে, সেখান থেকে তুমি বের করবে। ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই ইকুয়াল টু 30 ডিগ্রি। বেস ফ্রিকশন কোফিসিয়েন্ট এফ ইকুয়াল টু 0.5। স্যার রেকর্ডিংটা মনে হয় হচ্ছে না স্যার। Recording in progress.
ডেটাগুলো কি লেখা হয়েছে তোমাদের? হ্যালো, জি স্যার, লিখা হয়েছে। ওকে, তাহলে নেক্সট স্টেপে যাই আমরা সলিউশনে। এখানে দুইটা স্টেপে সলিউশন করতে হবে, একটা হলো প্রিলিমিনারি ডিজাইন, আরেকটা তারপরে স্টেবিলিটি চেক, তারপর রেইনফোর্সমেন্ট ডিজাইন। তো প্রিলিমিনারি ডিজাইনে আমরা ইনিশিয়ালি রাফলি তার শেপটা এস্টিমেট করব, তারপরে আমরা এটা চেক করে দেখব, চেক করে কনফার্ম করব। ওকে, তাহলে প্রিলিমিনারি ডিজাইনে কি করতে হবে? ইনিশিয়ালি থিকনেস অফ ফুটিং ফাউন্ডেশন যেটা স্ল্যাব ইজ রাফলি এস্টিমেটেড। এটা কিভাবে রাফলি এস্টিমেট করব? আমি বললাম যে তার টোটাল হাইট যেটা হবে সেই টোটাল হাইটের 10% আমরা ফাউন্ডেশনের থিকনেস ধরবো। দেন রিকোয়ার্ড থিকনেস অফ দ্য আর্ম ইজ ডিটারমাইন্ড অ্যাট ইটস বটম। তারপরে আর্মের থিকনেস বটমে আমরা ডিটারমাইন করব ক্যালকুলেশন করে। আমরা অ্যাসিউম করলাম যে বটম অফ দ্য ফুটিং অ্যাট 3.5 ফিট বিলো দ্য গ্রেড। স্যার সেকেন্ড পয়েন্টটা বুঝি নাই স্যার। এখান থেকে 3.5 ফিট। কোন পয়েন্টটা বুঝতে পারো নাই? স্যার সেকেন্ড পয়েন্টটা বুঝি নাই স্যার। দেন রিকোয়ার্ড থিকনেস অফ দ্য আর্ম ইজ ডিটারমাইন্ড অ্যাট ইটস বটম। প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা যেটা বলছি যে এই ফুটিং এর থিকনেসটা আমরা এস্টিমেট করতেছি। দেখো কিভাবে এস্টিমেট করতেছি আর সেটা আগে বলি। বটম অফ দ্য ফুটিং অ্যাট 3.5 ফিট বিলো দ্য গ্রেড। এই পাশে এইটা হলো মাটির অরিজিনাল লেভেল। এখন আমাদেরকে বলা হয়েছে এই মাটির লেভেল থেকে এই পাশে ওয়ালের এই পাশে 11 ফিট 6 ইঞ্চি মাটি থাকবে, ধরে রাখতে হবে। এটাই গ্রেড লেভেল, মাটির লেভেল। এখান থেকে 11 ফিট 6 ইঞ্চি মাটি ধরে রাখতে হবে। আমরা বলতেছি এই মাটির লেভেল থেকে 3.5 ফিট নিচে যেয়ে আমি ফাউন্ডেশন দিব। ওকে, তাহলে
11 ফিট 6 ইঞ্চি আর 3.5 ফিট মিলে কত হলো টোটাল বটম থেকে এই পর্যন্ত 15 ফিট, এটা বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই 15 ফিটের আমরা 10% ধরে নিচ্ছি যে তার স্ল্যাবের ফুটিং থিকনেস। এই ফুটিং এর থিকনেস হচ্ছে 1.5 ইঞ্চ, এর 10%, 0.1 অফ টোটাল এইচ, 0.1 এইচ, এটা 1.5 ফিট, এটা বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইটাই আমাদের প্রথম স্টেপ, যে ইনিশিয়াল থিকনেস অফ দ্য ফুটিং ইজ রাফলি এস্টিমেটেড। আমরা ফুটিং এর থিকনেসটা রাফলি এস্টিমেট করলাম 0.1 এইচ ধরে। এরপরে সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে দ্য রিকোয়ার্ড থিকনেস অফ দ্য আর্ম ইজ ডিটারমাইন্ড অ্যাট ইটস বটম। এটা হচ্ছে আর্ম, ফুটিং এর উপরে যেটা দাঁড়ায় আছে মেইন ওয়ালটা, এটা হচ্ছে আর্ম। এই আর্মের বটমের যে থিকনেস, এইটা, এই পোর্শনটা, এটা আমরা ডিটারমিন করব। ডিটারমিন মানে হচ্ছে ক্যালকুলেশন করেই বের করব, এটাই বলা হচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন কিভাবে করব? আমাদের ফুটিং এর থিকনেস হয়ে গেল, এরপরে আমরা অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট বের করব। এটা 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। এই ইকুয়েশন দিয়ে বের করলে এটা আসে 0.333। রোল 2 বলো কেপিএইচ কত হবে? স্যার 3 হবে। তাহলে কেপিএইচ ইকুয়াল টু 3 হবে, এর উল্টা 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, ফাই ইকুয়াল টু 30 ডিগ্রি, সুতরাং কেপিএইচ ইকুয়াল টু 3। ইকুইভ্যালেন্ট হাইট অফ সারচার্জ, আমরা বলছিলাম যে এখানে একটা সারচার্জ আছে, সেটা 400 পাউন্ড পার স্কোয়ার ফিট, পাউন্ড পার স্কোয়ার ফিট, এটা সারফেস লোড সারচার্জ। ফাউন্ডেশনের সময় আমরা এক ধরনের হিসাব করছি সারচার্জের। এখন আমরা যেটা করব, এখানে সয়েলের হাইট আছে, আর এই সারচার্জের কারণে মনে করব আরো খানিকটা সয়েলের উপরে আছে, সেই ইকুইভ্যালেন্ট হাইট অফ সয়েল হচ্ছে এইচ প্রাইম। সারচার্জের ইকুইভ্যালেন্ট হাইট অফ সয়েল এটা হচ্ছে এইচ প্রাইম ইকুয়াল টু এস বাই ডাব্লিউ, সারচার্জ লোড বাই ইউনিট ওয়েট অফ সয়েল। সারচার্জ লোড হচ্ছে 400 পাউন্ড পার স্কোয়ার ফিট, এটা ছিল, আর ইউনিট ওয়েট অফ সয়েল হচ্ছে 120 পিসিএফ। তাহলে এটা কাটাকাটি গেলে থাকে 3.33 ফিট, পাউন্ড পার স্কোয়ার ফিট একটা, একটা হলো পাউন্ড পার কিউবিক ফিট, দুইটা মিলে হয় হচ্ছে 3.33 ফিট। এটা বুঝতে অসুবিধা আছে কিনা? ওকে ফাইন, তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্ট হাইট অফ সারচার্জ বের করলাম। তাহলে সয়েলটা আমরা এর থেকে আরো 3 ফিট, 3.33 ফিট উপরে আছে বলে মনে করতেছি, কিন্তু আসলে নাই, ওটা সারচার্জের জন্য আমরা এডিশনাল একটা সয়েলে হাইট করছি। তাহলে অ্যাকচুয়াল এইচ ইকুয়াল টু 15 ফিট আর এইচ প্রাইম ইকুয়াল টু 3.33 ফিট। এখন ফ্রি হাইট অফ দ্য আর্ম, এই যে আর্ম যেটা বা ফাউন্ডেশনের উপরে যেটা দাঁড়ায় আছে, এর হাইট আমরা বলছি টোটালটা 15 ফিট আর এটা হচ্ছে 1.5 ফিট। তাহলে 15 থেকে 1.5 ফিট দিয়ে আমি বাদ দিই, তাহলে 13.5 ফিট। এটাই ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারটা আছে এটার থেকে, এই দিক থেকে 6 প্রেসার, ক্যান্টিলিভার 1.5 ফিট, 13. এখন আমরা বটম অফ দ্য আর্ম, এখানে এই ফোর্সটা বের করতে চাই। এখানে প্রেসার সয়েল প্রেসারটা ট্রায়াঙ্গুলার। এই সয়েল প্রেসারটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এখানে টোটাল হাইটের উপরে সয়েলটা এইভাবে, এই আর্মের উপরে সয়েলের প্রেসার এইভাবে আছে। এই ট্রায়াঙ্গুলার প্রেসারটাকে আমরা যদি এখান থেকে এটাকে একটা টোটাল ফোর্সে ক্যালকুলেট করতে চাই পি, তাহলে সেই পি ইকুয়াল টু হবে হাফ কে এইচ ডাব্লিউ এইচ এইচ প্লাস টুয়াইস এইচ প্রাইম। এখানে আমরা এই ভ্যালুগুলো জানি,
h ইকুয়াল টু এখান থেকে ফ্রি হাইট অফ দ্য আর্ম আমরা বের করে রাখছি 13.5 ইঞ্চ h, অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0.333, w ইকুয়াল টু ইউনিট ওয়েট অফ দ্য সয়েল 120, হাইট h ইকুয়াল টু 13.5 যেটা আমরা বললাম 13.5 2 ইন্টু 3.33, এটা h প্রাইম ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট হাইট অফ দ্য সারচার্জ। এখান থেকে কি আমার এটা আসে কিনা 5440? স্যার 5438 আসে। আচ্ছা হলো 543840, 5440 পাউন্ড। ওকে, আবার এই ফোর্সটা তাহলে এখন এই মানে রেজাল্টেন্ট ফোর্সটা বেস থেকে কতটুকু উপরে কাজ করবে সেটা আমরা বের করব। ওয়াই টু বের করার ইকুয়েশন h স্কয়ার প্লাস 3h h প্রাইম 3h প্লাস টুয়াইস h প্রাইম, এটা বের করা কত হয়? স্যার 5.25 ফিট। হয়। এখন মোমেন্ট mu ইকুয়াল টু মোমেন্ট ইকুয়াল টু এইখানে বেজে যদি আমি মোমেন্ট নিতে চাই তাহলে মোমেন্ট ইকুয়াল টু হবে ফোর্স ইনটু ডিসটেন্স। দুটাই আমরা জানি, ফোর্স হচ্ছে p ইকুয়াল টু 5440, ডিসটেন্স 5.25 ফিট, ফোর্স ইনটু ডিসটেন্স। এই যে 1.6 এটা কি জিনিস? এই 1.6 হচ্ছে আমাদের লোড ফ্যাক্টর। রিটেনিং ওয়ালের জন্য আমরা সিঙ্গেল লোড ফ্যাক্টর ব্যবহার করব, শুধুমাত্র ডেড লোডের জন্য না, লাইভ লোডের জন্য না, রিটেনিং ওয়ালের যে সয়েলের লোড এই লোডের জন্য একটাই ফ্যাক্টর, সেটা 1.6। আসলে আমাদের আগে ডেড লোডের জন্য ছিল 1.2, লাইভ লোডের জন্য ছিল 1.6, বাট এখানে সয়েল একটা খুব আনপ্রেডিক্টেবল ম্যাটেরিয়াল বলে আমরা এখানে লোডটা ফ্যাক্টরটা হাইয়েস্টটাই ধরতেছি। এটা মনে রাখবা, রিটেনিং ওয়ালের জন্য অলওয়েজ সবসময়ই আমরা লোড ফ্যাক্টরটা 1.6 কি ধরব, যে যে জায়গায় আমার লাগবে লোড ফ্যাক্টর। স্যার লোড ফ্যাক্টরটা তাহলে স্যার লোডের মানে হাফ ইনটু বেজ ইনটু হাইট এখানে ইউজ না করে মোমেন্টে ইউজ করলাম কেন স্যার তাহলে? একই, ওখানে ইউজ করলেও একটাই যেহেতু ফ্যাক্টর, ওখানে বেজাল করার থেকে আগে ফাইনাল জায়গায় এসে দিয়ে দিছি আর কি, ডিফারেন্স তো কিছু হবে না, তাই না? এখানে এই লোডের সাথে যদি 1.6 গুণ করো আর ফাইনালি এখানে মোমেন্টের এখানে এসে যদি 1.6 গুণ করো, একই রেজাল্ট আসবে না? জি স্যার, রেজাল্টটা কি আসবে? তাহলে আর ওখানে ক্যালকুলেশনটা বড় না বানায়া এখানে এসে একবারে করছি আমরা, মানে আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে 45,700 ফিট পাউন্ড, ওকে, ইকুয়াল টু 45.7 কিপ ফিট। আমরা ফিট পাউন্ড থেকে কিপ ফিটে নিয়ে গেলাম এটাকে। রো ম্যাক্স বের করো। এখানে বিটা 1 কত হবে? স্যার 0.825। বিটা 1 ভ্যালুটা
স্যার 0.9। না, এটা আমি তো 0.836 লিখছি। স্যার ইন্টারপোলেশন করলে না 8 to 5 আসে 0.825। এটা একটু চেক করতে হবে। এটা খেয়াল করো যে 825 আমি 836 লিখলাম কেন? ফোর পয়েন্ট ফাইভ কেএসআই, 4 কেএসআই এর জন্য হচ্ছে 0.85। তারপরে স্যার 5 এর জন্য হচ্ছে 0.8, তাহলে স্যার 4.5 এর জন্য 85 0.825। হওয়া উচিত। আচ্ছা যাই হোক, 825 দিয়ে করলে কত হয়? 0.01। স্যার 0.0197। 97। আর খুব বেশি ডিফারেন্স কিছু নাই এটা। এটা ঠিক আছে, অসুবিধা নাই। তোমরা ইন্টারপোলেশন করে যেটা পাও সেটা দিয়েই করবা। তোমাদের রেজাল্টে যা আসছে সেটা এখন লিখে রাখো। ওকে, নেক্সট হচ্ছে এই যে রো ম্যাক্স যেটা আসছে আমাদের, এটা হলো ম্যাক্সিমাম স্টিল। এখন দেখো এই ওয়ালটার দিকে যদি আমরা তাকাই, এই ফাউন্ডেশনটা যখন আমরা দিব, ফাউন্ডেশনটা কিন্তু ফ্ল্যাট। আমি মাটিটা পুরোটা করে ফেলে এখানে ফাউন্ডেশন দিতে পারবো। খুব সুন্দর করে কংক্রিট স্টিল প্লেস করব, তার উপরে কংক্রিট দিব, এবং স্ল্যাবের ক্ষেত্রে খুবই সোজা উপর থেকে কংক্রিট পোরিং করা। কিন্তু এই স্ল্যাব যখন হয়ে যাবে, তারপরে আমরা এরকম একটা খাড়া এবং খুব কম থিকনেসের একটা ওয়াল তৈরি করতে চাবো, তখন এটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। যদি আমরা এই ম্যাক্সিমাম স্টিল ব্যবহার করি, তাহলে এখানে দেখা যাবে এই ওয়ালের থিকনেস আসতেছে খুবই কম, মানে 7-8 ইঞ্চির মধ্যে চলে আসবে। তখন 7-8 ইঞ্চি একটা ওয়াল এরকম 15 ফিট হাইটের তৈরি করা, 15 ফিট মানে একটু অনুমান করার চেষ্টা করো যে 1.5 তলা বিল্ডিং, 15 ফিট হাইট হবে এবং থিকনেসে মাত্র 7-8 ইঞ্চি। এটা একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যাবে। এর মধ্যে আবার রেইনফোর্সমেন্ট থাকবে হিউজ পরিমাণে। যে কারণে আমরা রিটেনিং ওয়ালের ক্ষেত্রে যেটা চিন্তা করি যে এখানে রো ম্যাক্সের থেকে অনেক কম স্টিল বেশি ব্যবহার করব, যাতে আমার থিকনেসটা একটু বৃদ্ধি পায়। থিকনেসটা স্টিল যদি আমি কমায় দিই, তাহলে স্বাভাবিকভাবে থিকনেসটা একটু বাড়বে। ফর ইকোনমি অ্যান্ড এস অফ বার প্লেসমেন্ট, যখন আমার থিকনেসটা বাড়বে তখন বারটা আমি সুন্দর করে আরাম করে প্লেস করতে পারবো। অ্যাবাউট 40% অফ ম্যাক্সিমাম স্টিল উইল বি ইউজড। তাহলে রো ম্যাক্স যেটা, তার 40% আমরা রিটেনিং ওয়ালে ব্যবহার করব। এটাও একটু নোট রাখতে হবে যে তুমি সবসময় তোমার যা ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও আসলো তার 40% তুমি ব্যবহার করবে এই আর্মের ক্ষেত্রে। তাহলে আমরা ওয়ালের থিকনেসটা একটু বেশি পাবো এবং ইকোনমিক হবে এটা। তাহলে রো প্রোভাইডেড আমরা বলতেছি 8.4 দিয়ে 0.008, এটা আমরা এই পরিমাণ আমরা স্টিল রেশিও প্রোভাইড করব। কনসিডারিং ইউনিট লেন্থ অফ ওয়াল যেটা ওয়ালের লম্বার ডাইরেকশনে আমরা ধরে নিলাম যে 1 ফিট। এটা লং এলিমেন্টের জন্য আমরা এইভাবেই ডিজাইন করি। ওয়ালের ফাউন্ডেশনেরও ডিজাইন করছো, স্ল্যাবের ডিজাইন করছো, একটা ইউনিট লেন্থ ধরে আমরা ডিজাইন করি। তাহলে ইউনিট উইথ বি ইকুয়াল টু 12 ইঞ্চি যদি ধরি এবং ফাই ইকুয়াল টু যদি 0.9 ধরি, তাহলে এম ইউ ইকুয়াল টু ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার যে ইকুয়েশন আমাদের আছে, এই ইকুয়েশনের ভ্যালুগুলো আমাদের এখন নোন। এখান থেকে ডি ভ্যালু বের করো। স্যার 10.87 ইঞ্চ। এক্সেলেন্ট, 10.9 ইঞ্চ। তাহলে আমরা যদি ওয়ালটার সেকশন একটু চিন্তা করতে চাই যে ওয়ালটা আসলে কেমন
এর ভিতরে রেইনফোর্সমেন্ট থাকলে সে কেমন হয়। এখানে দেখো ওয়ালের এই ফেস থেকে তার রেইনফোর্সমেন্টের মিডল পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ইফেক্টিভ ডেপথ ডি। তারপর ক্লিয়ার কভার আউটার ফেস থেকে রেইনফোর্সমেন্টের বটম পর্যন্ত ডিস্টেন্স ক্লিয়ার কভার, এটাকে বলতে 2 ইঞ্চি। তাহলে টোটাল থিকনেস অফ দ্য ওয়াল এটা কত হবে? আর এই রেইনফোর্সমেন্টটা আমরা ধরে নিচ্ছি 1 ইঞ্চি। 13.4 ইঞ্চ। স্টিলটা 1 ইঞ্চি কনসিডার। এটা প্রোটেক্টিভ কোটিং কভারিং। আগে কিন্তু আমরা এটা কংক্রিটটা এখনো সয়েলের সংস্পর্শে আছে। আমরা আগে ফাউন্ডেশনের ক্ষেত্রে 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখছিলাম। এখন এসিআই কোড বলছে যে যদি সয়েলের সংস্পর্শে থাকে কংক্রিট তাহলে শাটারিং বা ফর্মওয়ার্ক ব্যবহার করলে সেক্ষেত্রে 2 ইঞ্চি, আর ফর্মওয়ার্ক যদি ব্যবহার না করি তাহলে 3 ইঞ্চি। আগে যেহেতু মাটির উপরের আমরা ফাউন্ডেশনটা সরাসরি প্রোভাইড করে দিয়েছিলাম তাহলে এখানে ক্লিয়ার কভার 3 ইঞ্চি। আর এখন যেহেতু এখানে এই ওয়ালের পাশে মাটি থাকবে, এখানে আমাদের শাটারিং দিয়েই ওয়ালটা তৈরি করতে হবে, সেজন্য আমরা এটাকে ক্লিয়ার কভার 2 ইঞ্চি। দুই জায়গায় কিন্তু খেয়াল রাখবে, সয়েলের কন্ট্রাক্টটা থাকলেই ক্লিয়ার কভার সবসময় 3 ইঞ্চি হবে না, যদি ফর্মওয়ার্ক ব্যবহার করা হয় তাহলে 2 ইঞ্চি। এখানে আমরা 2 ইঞ্চি দিলাম এবং 1 ইঞ্চি রেইনফোর্সিং স্টিল দিলাম, দিলে 13.4 ইঞ্চ হয়। এখনো আমরা মনে করছি যে এখান থেকে টোটালটা যদি 13.4 ইঞ্চ হয়, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 13.4 ইঞ্চ টোটালটা। সেটাও আসলে এইরকম একটা ওয়ালের জন্য, এত বেশি হাইটের ওয়ালের জন্য সেটাও যথেষ্ট কম। এজন্য আমরা চিন্তা করছি যে মিনিমাম তোমার এরকম যখন আমরা রিটেনিং ওয়ালের ডিজাইন করব, একটা 15 ফিট ওয়ালের একটা ডিজাইন করব, তখন আর্মের বটমে তুমি মিনিমাম একটা থিকনেস 16 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবা। আমাদের 13.4 ইঞ্চি আছে, এটাকে আমরা আরো একটু বাড়াতে চাই। A thickness of 16 inch will be used for saving steel and S of concrete placement. আমি এর ভিতরে স্টিল দিব, হরিজন্টাল স্টিল থাকবে, আবার হরিজন্টাল স্টিল এর দিকে থাকবে, আবার এই ফেসেও স্টিল থাকবে। সব মিলায় কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে যদি আমরা একটু সাফিসিয়েন্ট জায়গা না থাকে। তাহলে সেই জন্য আমরা টোটাল থিকনেসটা 16 ইঞ্চি দিতে চাই বটমে, আর্মের বটমে। কি কি কারণে? সেভিং স্টিল অ্যান্ড এস অফ কংক্রিট প্লেসমেন্ট, সুন্দর করে কংক্রিটটাকে প্লেস করার জন্য। তাহলে 16 ইঞ্চি যদি আমরা টোটাল ডেপথ প্রোভাইড করি তাহলে ইফেক্টিভ ডেপথ প্রোভাইডেড ইকুয়াল টু 16 মাইনাস 2 মাইনাস হাফ, 13.5 ইঞ্চ। ওকে, স্যার আমাদের ক্যালকুলেশন করার পর যদি বেশি আসতো, মানে 16 থেকে বেশি আসতো, তাইলেও কি আমরা মানে ওটাও বাড়াই 16 থেকে দিতাম বেশি না? আসলে তুমি 16 থেকে বেশি দিবা, তোমার যা আসে তুমি সেটাই দিবা। ঠিক আছে,
16 থেকে কম আসলে কি 16? 16 থেকে কম আসলে 16ই দিবা, কারণ 16 ইঞ্চির নিচে এত বড় একটা ওয়াল, এটা প্লেসিং এবং ইয়ে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তাহলে এখন আমরা শেয়ার চেক করতে চাই। শেয়ার চেক করতে হবে কোথায়? আমরা সবসময় জানি যে সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে। এখন আমরা ডি ভ্যালুটা জানি, ইফেক্টিভ ডেপথ ডি প্রোভাইডেড ইকুয়াল টু 13.5 ইঞ্চ। এই যে ক্যান্টিলিভার ওয়াল, এর সাপোর্ট কোথায়? এর বটম, এই বেস, যেটা বেসটাই এর সাপোর্ট। তাহলে বেস যদি সাপোর্ট হয় এখানে, তাহলে এখান থেকে ডি ডিস্টেন্স দূরে আমাদেরকে কি করতে হবে? শেয়ার চেক করতে হবে। ডি ডিস্টেন্স দূরে দিয়ে আমরা শেয়ার চেক করব। তাহলে ডি ডিস্টেন্স দূরে শেয়ার চেক করা মানে কি? এই যে ডি ডিস্টেন্স দূরে যে এখানে যে সয়েলের যে প্রেসার আছে, এতটুকু হাইটের জন্য সয়েলের যে প্রেসার হবে, সেই প্রেসারটা আমরা বের করব। এটাই হলো তার শেয়ার ফোর্স, তাই না? এই সেকশনের জন্য শেয়ার ফোর্স কি? এর এই পাশে যে ফোর্স গুলো আছে, তাহলে এর উপরে যে ফোর্স, সেটা ট্রায়াঙ্গুলার ফোর্সটা যদি এরকম থাকে, সেই ট্রায়াঙ্গুলার ফোর্সটা টোটালটা আমরা বের করব। বের করলে আগে যে ইকুয়েশনটা ব্যবহার করছি, একই ইকুয়েশন, উপরে সারচার্জ আছে, আর হাইটটা শুধুমাত্র কমে যাবে। হাইটটা কমে কতটুকু হবে বলতো? স্যার 12.5 ফিট, 12.5 12.375 ফিট। 12.5 ফিট ধরলেই হবে। তাহলে ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার ইজ এট এ ডেপথ 13.5 ছিল টোটাল। এখান থেকে 13.5 ছিল টোটাল হাইট। সেখান থেকে আমি ডি ডিস্টেন্স বাদ দিলাম 13.5 বাই 12, এটা 12.5 ফিটই আমরা ধরলাম ফ্রম দ্য টপ অফ দ্য ওয়াল। ওয়ালের টপ থেকে 12.5 ফিটের জন্য যে প্রেসার, সেই প্রেসারটাই হবে শেয়ার ফোর্স। তাহলে এখন আরেকটা পি বের করতে হবে। সেই পির জন্য আমাদের একই ইকুয়েশন, কিন্তু হাইটটা হয়ে যাবে 13.5 এর জায়গায় এইচ হয়ে যাবে 12.5। বের করো তো এখন। এবার আমাকে বলবে রোল নাম্বার 18, তকিত আহমেদ। জি স্যার। কত? জি স্যার, শোনা যায় স্যার। শোনা দরকার নাই, তুমি রেজাল্ট বলো। এই যে শেয়ার ফোর্স ভ্যালু কত হবে? স্যার 4800 স্যার। 4800, ভেরি গুড। তাহলে শেয়ার ফোর্স পি ইকুয়াল টু 4800 পাউন্ড। শেয়ার ফোর্স, এখানে কোনো শেয়ার রেইনফোর্সমেন্ট আমরা আগের মতোই দিব না। তাহলে শেয়ারটা ক্যারি করতে হবে কাকে? কংক্রিটকে। এই 4800 হলো আমাদের শেয়ার ফোর্স। এখন ভিইউ 1.6 দিয়ে গুণ করলাম, যেহেতু স্ট্রেংথ ডিজাইন করছি আমরা,
7680 পাউন্ড। এই 1.6 হচ্ছে লোড ফ্যাক্টর। এখন কংক্রিটের ক্যাপাসিটি 5 ইসি, রোল 13 বলবে এবার। 5 ইসি কত বলো? আবির ইমতিয়াজ জি স্যার। বলো 5 ইসি ভ্যালু কত ক্যালকুলেট করে বলো। জি স্যার বলতেছি। স্যার 16,300। 16300। জি স্যার। ভেরি গুড। তাহলে এটা ভিইউ থেকে অনেক বড়, ঠিক কিনা? আমাদের ভিইউ ছিল 7680 মাত্র, এটার থেকে 16300 অনেক বড়। সুতরাং আমাদের ডিজাইন ওকে। আসলে আমরা ওই যে সেকশন যা প্রয়োজন তার থেকে অনেকখানি বাড়াই নিছি না। আমরা ইনিশিয়ালি দেখো ও কি করলাম, যে রেইনফোর্সমেন্ট রেশিও কম ব্যবহার করলাম, তার তো জন্য আমাদের ডেপথটা বেড়ে গেল। আবার তারপরেও আমরা স্যাটিসফাইড হইলাম না, বললাম যে মিনিমাম 16 ইঞ্চি ডেপথ আমরা দিব। সেই জন্য এখানে কংক্রিটের শেয়ার ক্যাপাসিটি অনেক বেশি, যা দরকার তার থেকে ডাবল প্রায় পাওয়া গেছে। সেকশন ইজ অ্যাডিকুয়েট টু রেজিস্ট ফ্যাক্টর শেয়ার ফোর্স। তো শেয়ার ফোর্স নিয়ে যখন আমরা ওকে হয়ে গেলাম, তখন আমরা বেন্ডিং মোমেন্টের জন্য আমরা কি করছি, ডেপথ চেক করছি, শেয়ার ফোর্স দিয়েও আমরা ডেপথ চেক করলাম, করে দেখলাম দুই ক্ষেত্রেই আমাদের ডেপথটা স্যাটিসফ্যাক্টরি। এখন ডেপথ স্যাটিসফ্যাক্টরি হলে আমরা যেটা অ্যাসিউম করছি সেটা কত ছিল, ফাইনালি 16 ইঞ্চি। 16 ইঞ্চি অ্যাজাম্পশনটা আমাদের ওকে আছে। নেক্সট হচ্ছে দ্য থিকনেস অফ দ্য বেস ইজ ইউজুয়ালি দ্য সেম অর স্লাইটলি। এই কথাটা লিখে রাখো তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু পরীক্ষা না লিখলেও চলবে এই তিনটা লাইন। দ্য থিকনেস অফ দ্য বেস ইজ ইউজুয়ালি দ্য সেম অর স্লাইটলি লার্জার দেন that at the bottom of the arm. Therefore, the estimated thickness of base 1.5 feet need not be revised. আমরা কি বললাম যে বেজের থিকনেস যেটা, সেটা আর্মের বটমের থিকনেসের থেকে সামান্য কাছাকাছি থাকতে হবে। যেহেতু আমরা এখানে 16 ইঞ্চি অ্যাসিউম করছি, এখানে 18 ইঞ্চি অ্যাসিউম করছি, 1.5 ফিট। তো এটা স্টিল কাছাকাছি আছে, 16 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি। এটা আমরা রিভাইজ করতে চাচ্ছি না। 1.5 feet need not be revised. এখন বলছি যে মোমেন্ট ইন দ্য আর্ম ডিক্রিজ উইথ ইনক্রিজ ডিস্টেন্স ফ্রম দ্য বেস, দিস ইজ 0 অ্যাট দ্য টপ। আমরা যদি এই ক্যান্টিলিভারটা কনসিডার করি, এইটা দেখো বেজের থেকে একটা ক্যান্টিলিভার উঠে গেছে, তাহলে এখানে মোমেন্ট কি হচ্ছে, সয়েল প্রেসার এই টপে এসে সয়েল প্রেসারটা 0, আর যত আমি ডেপথে যাচ্ছি সয়েল প্রেসারটা বেড়ে যাচ্ছে। তাহলে মোমেন্ট, ক্যান্টিলিভারের মোমেন্ট সবচেয়ে বেশি কোথায় হয়, সাপোর্টে মোমেন্ট বেশি হয় ম্যাক্সিমাম, আর ফ্রি এন্ডে মোমেন্ট কি 0। তাহলে মোমেন্ট এট দ্য আর্ম
ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ডিস্টেন্স ফ্রম দ্য বেস, বেজের থেকে ডিস্টেন্স যখন বাড়তে থাকছে তখন মোমেন্ট কমে যাচ্ছে, ডিক্রিজ করতেছে। এবং টপে যায় ফ্রি এন্ডে যায় এটা 0। মোমেন্ট যদি এখানে যে ম্যাক্সিমাম মোমেন্ট, সেই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য আমরা থিকনেস দিচ্ছি 16 ইঞ্চি। যেখানে মোমেন্ট 0 সেখানে আসলে থিকনেস কি লাগবে? থিওরিটিক্যালি থিকনেস লাগবে না, ওখানে কোনো সেকশন লাগবে না। যেখানে মোমেন্ট 0 সেখানে 0ই হওয়ার কথা, কিন্তু 0 দিয়ে আসলে কোনো ওয়াল তৈরি করা যাবে না। এই জন্য তার একটা মিনিমাম থিকনেস দিতে হবে, ওয়ালের টপে একটা মিনিমাম থিকনেস দিতে হবে। আমরা ইকোনমিক করার জন্য বটমে যেখানে থিকনেস বেশি দরকার, যেখানে মোমেন্ট অনেক বেশি, সেখানে আমরা থিকনেসটা বেশি দিলাম। যেখানে মোমেন্ট কমে যাচ্ছে উপরে যায় সেখানে আমরা থিকনেসটা কমায় দিব, 0 করবো না। এটা আমরা 50% ধরবো, বটমে যা তার 50% ধরবো টপে। The arm thickness is assumed 8 inch at the top, at least 50%. তাহলে দেখো আমাদের কিন্তু ওয়ালের প্রিলিমিনারি ডিজাইনে আমরা কিন্তু সেকশনটা প্রায় গোছায় নিয়ে আসছি। একটুখানি অ্যাসিউম করা লাগছে, তারপরে আমরা এটা ঠিক ক্যালকুলেশন করেই এটাকে গোছায় নিয়ে আসছি। এখন আর 3টা জিনিস অ্যাসিউম করতে হবে, তাহলে আমরা স্টেবিলিটি চেক করতে পারবো। Length of the toe and heel slab are assumed to be 3.9. 3.9 হবে না, ওকে। এখানে দেখো এই সেকশনটা আমাদের এঁকে ফেলা দরকার। এখন সেকশনটার অনেক কিছু আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলছি। এখন যতটুকু অ্যাসিউম করা দরকার অ্যাসিউম করে আমরা সেকশনটা এঁকে ফেলি। দেখো সেকশনের উপরে আমরা বলছি আর্মের উপরে থিকনেস হবে 8 ইঞ্চি, নিচে থিকনেস 16 ইঞ্চি। তাহলে এই পাশের সাইডটা, আমার হাতের বাম পাশের সাইডটা পিওরলি ভার্টিক্যাল রাখো, আর এই পাশের সাইডটা ইনক্লাইন্ড হবে। 8 ইঞ্চি থেকে আস্তে আস্তে বেড়ে এটা 16 ইঞ্চিতে যে শেষ হচ্ছে নিচে। আর বেজের থিকনেস 1 ফিট 6 ইঞ্চি, এখানে ছিল গ্রাউন্ড লেভেল থেকে 3 ফিট 6 ইঞ্চি নিচে। তাহলে এটা যদি 1 ফিট 6 ইঞ্চি হয়, তাহলে এখানে সয়েলের হাইট 2 ফিট। এখানে আমরা একটা কি প্রোভাইড করতেছি, যখন এই ওয়ালটাকে এদিক থেকে ধাক্কা দিবে, সয়েল এদিক থেকে ধাক্কা দিবে, তাহলে স্লাইডিং হওয়ার চেষ্টা করবে, ওয়ালটা স্লাইড করে এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে। তার এগেইনস্ট রেজিস্ট্যান্স হলো এই বটমে ফ্রিকশনাল ফোর্স বিটুইন কংক্রিট অ্যান্ড বটমের যে সয়েল, এই কন্ট্যাক্টে একটা ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করবে এদিকে, সেটা বাধা দিবে। এই ফোর্স শুধুমাত্র অনেক সময় সাফিসিয়েন্ট হয় না, এই জন্য আমরা কি করি, বটমে এখানে একটা এডিশনাল পোর্শন মাটির ভিতরে ঢুকায় যদি দিই, তাহলে সেক্ষেত্রে এই কিটা দেওয়ার ফলে কির এই পাশে যে সয়েল থাকবে, সেই সয়েলটাও একটা ট্রিমেন্ডাস বাধা দিবে এই সয়েলটাকে স্লাইডিং এর জন্য, এইদিকে স্লাইডিং এর জন্য এই দিক থেকে একটা ট্রিমেন্ডাস বাধা দিবে। ওকে, তাহলে এইটা একটা কি আমরা প্রোভাইড করি। সেই কিটার সেকশনটা হলো ডেপথ 1 ফিট 3 ইঞ্চি ধরা হয়েছে, আর তার উইডথটা হলো 1 ফিট 4 ইঞ্চি।
আর এই পাশেরটাকে আমরা কি বলছিলাম, মাটি পায়ের পাতার সাথে তুলনা করে, এটা হচ্ছে টো, বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুল, এই টো পয়েন্ট। তাহলে টো পয়েন্টের সাথে সংযুক্ত যে স্ল্যাবের যে পোর্শনটা, তাকে আমরা বলতেছি টো স্ল্যাব। আর এই পাশের যে অংশটা পায়ের গোড়ালির সাথে সংযুক্ত, সেটা হলো হিল স্ল্যাব। হিল স্ল্যাব, এই পাশেরটা হিল, এই পাশেরটা টো স্ল্যাব। মাঝখানের যে অংশ, এটাকে আমরা বলতেছি কি। ছবিটা পুরোপুরি আঁকা শেষ হলে আমাকে বলবা।
এই ছবি আঁকা হয়েছে? জি স্যার। জি আচ্ছা, স্যার, আঁকা হয়েছে স্যার। এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের এখন স্টেবিলিটি চেক করতে হবে। এখন ওয়ালটার আমরা আর্ম সেকশনটা আমরা ক্যালকুলেট করেই বের করছি বলা যায়, 16 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি। এর বেজের থিকনেসটা আমরা অ্যাসিউম করছি, আর এইগুলোও আমরা অ্যাসিউম করছি। এই দিয়ে আমাদেরকে দেখতে হবে এই ওয়ালটা প্রথমে স্টেবল কিনা। সেই স্টেবিলিটি আমরা 3টা ভাগে চেক করি। একটা হলো সেফটি এগেনস্ট ওভারটার্নিং, সেফটি এগেনস্ট স্লাইডিং, আর সেফটি এগেনস্ট বিয়ারিং। তাহলে আগের দিন আমরা এগুলো ডিসকাস করেছিলাম। কি হবে, ওয়ালের এদিকে যখন মাটি ধাক্কা দিবে তখন সে ওভারটার্ন করে পড়ে যেতে পারে, সে এখান থেকে ওভারটার্ন করে উল্টা যেতে পারে, আবার এদিক থেকে ধাক্কা দিলে সে স্লাইড করে এদিকে সরে যেতে পারে, আর উপর থেকে মাটির চাপে এই ওয়ালটা বসে যেতে পারে। এটা হলো বেয়ারিং। এই 3 ধরনের। আমরা এখন এইগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ওয়ালের তার ভার্টিক্যাল লোডটা লাগবে। এই জায়গাটায় কি পরিমাণ ভার্টিক্যাল ফোর্স কাজ করছে। হরিজন্টাল ফোর্সটা আমরা বের করতে পারবো আমাদের অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন থেকে। ভার্টিক্যাল ফোর্স গুলো আমাদের লাগবে ওয়ালের সেকশনের উপরে, এই বেজের উপরে কি পরিমাণ ভার্টিক্যাল ফোর্স আসতেছে। তাহলে এই ওয়ালটা কোনো রেগুলার রেক্টাঙ্গুলার সেকশন না, এটাকে আমরা ভাগ করে করে বিভিন্ন ভাগে ভাগ করে নিব, তারপরে এটার ওয়েট গুলা বের করব, এবং ওয়েটের সাথে সাথে আমরা মোমেন্ট বের করতে হবে। দেখো এই দিক থেকে যখন ধাক্কা দিবে তখন সে ওভারটার্ন করে পড়তে চাবে, তাহলে এই মোমেন্টটা কি, এই এই ফোর্স এবং এইখান থেকে টো পয়েন্টের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব। টো পয়েন্টের রেসপেক্টে এটা এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট, আর তার রেজিস্ট্যান্স কারা, এই ওয়েটগুলো তাকে ওভারটার্নিং হতে বাধা দিবে। তাহলে সেগুলো টো পয়েন্টের রেসপেক্টে ছোট ছোট অনেকগুলো মোমেন্ট হবে। তো এইগুলো যদি আমরা লিখে লিখে হিসাব করতে যাই তাহলে আমাদের সারাদিন লেগে যাবে। আমরা একটা টেবিলের মাধ্যমে এটা খুব সহজে করব এই হিসাবগুলা। তাহলে আমরা কি করব, ওয়েট কম্পোনেন্ট ওয়েট বের করব, আর কম্পোনেন্টের ওয়েটের মোমেন্ট আর্মটা বের করে রাখবো। ওয়েট এবং মোমেন্ট আর্ম গুণ করলে আমরা মোমেন্ট পেয়ে যাব। এগুলোকে ফাইনালি আমরা সামেশন করব একটা টেবিলের মাধ্যমে। তো সেজন্য আমাদেরকে এই কম্পোনেন্ট গুলাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব। যেমন দেখো এখানে যে ওয়ালটা আছে, ওয়ালটার উপরে 8 ইঞ্চি, নিচে 16 ইঞ্চি। এটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, এই 8 ইঞ্চি বরাবর যদি একটা লাইন টানি, ডটেড লাইন যেটা দেখা যাচ্ছে, তাহলে একটা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন হয়, রেক্টাঙ্গুলার সেকশন। আর এর পাশের সেকশনটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এটা কংক্রিটের সেকশন। আর তার এই পাশে আবার দেখো এখানে একটা সয়েল আটকে থাকবে, সেই সয়েলটাকে আমরা বলছি যে একটা ট্রায়াঙ্গুলার সয়েলের সেকশন। তাহলে W1 হচ্ছে 8 ইঞ্চি বাই এখানে 13.5 ফিট হাইটের একটা ক্রস সেকশন, এটা কংক্রিটের। W2 হচ্ছে 8 ইঞ্চি একটা ট্রায়াঙ্গুলার সেকশন, 8 ইঞ্চি বাই 13.5 ইঞ্চি, 5 ফিট। W3 হচ্ছে এই যে বেজ স্ল্যাব, এই বেজ স্ল্যাবটার ওয়েট হচ্ছে W3। W4 এই কি যে পোর্শনটা আমরা বলছি মাটির ভিতরে ঢুকানো থাকবে তার ওয়েট। W5 এই বেজের উপরে এই পাশে আমরা বলছিলাম যে সয়েলের গ্রাউন্ডের লেভেল হচ্ছে এখানে, সেখান থেকে 3.5 ফিট নিচে বেজের লেভেল, বেজের বটম। তাহলে বেজের বটম থেকে 1.5 ফিট উপরে যে আর আরো 2 ফিট মাটি আছে, এই যে বেজের উপরে যে 2 ফিট মাটি, সেটাকে আমরা বলছি W5। W6 কে এখানকার মাটি, এই যে ট্রায়াঙ্গুলার সেকশনের মাটি। আর W7 এই যে বেজের এই মাথা থেকে শুরু করে এই পুরাটা সেকশনে যে মাটিটা আছে রেক্টাঙ্গুলার, সেটাকে W7 বলতেছি। তো এইগুলাকে আমরা হিসাব করব একটা টেবিলের মাধ্যমে, করে তারপরে টোটাল সামেশন করব। এখন আমরা একটু লিখে রাখি যে যদি আমরা বলি আমরা W1 হিসাব করি, W1 এটা সেকশনটা কত,
W1 এর সেকশন কত? লেমন 15 রোল, স্যার হ্যালো রোল 15 স্যার, আমাকে শোনা যায়? শোনা যায়, বলো। স্যার 8 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। তাহলে আমরা একটা সিস্টেমে আসি, ফিটে আসি 8 ইঞ্চি ইন্টু কত? স্যার 12 ইঞ্চি। 12 ইঞ্চি না, হাইটের দিকে 12 ইঞ্চি না, আমরা উইডথ এবং হাইট ক্রস সেকশনটা বের করতেছি। 12 ইঞ্চি তো একদিকে 1 ফিট থাকবেই। জি স্যার। তা তাহলে 8 স্যার 8 ইঞ্চি ইঞ্চি ইন্টু 13.5 ফিট। 0.67 ইন্টু 13.5, এটা তার ক্রস সেকশন। ওকে, আর ওইদিকে আমরা 1 ফিট ধরে নিচ্ছি। একে গুণ করবো কত দিয়ে? ক্রস সেকশনকে ওয়েট বের করার জন্য স্যার 150 150 PCF গুণ করলে কংক্রিটের ওয়েটটা পাওয়া যাবে। ওকে, এখন এক্স আমরা মোমেন্ট আর্ম বের করতে চাই। এখান থেকে দেখো এইটা এই 8 ইঞ্চি যে সেকশন, তার মোমেন্ট আর্ম কত হবে এই টো পয়েন্ট থেকে? $3.75 প্লাস রোল 6 মোকাম। স্যার 8 ইঞ্চি ওটা স্যার অর্ধেক হবে এটার সঙ্গে। 8 ইঞ্চি কত হয়? পয়েন্ট স্যার 8/12। 0.8 কেমনে হয়? 8/12 ফিট না 8/12, 8/12 তো মুখস্থ রাখতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার না। 0.6। 3.5 প্লাস 0.67/2। ওকে, এখন এটাকে আমরা একটু মিলাই, এই পাশের লেখাগুলো লিখে ফেলো। আগে যে কথাবার্তাগুলো বলছিলাম সেটা এখানে লেখা আছে। লেন্থ অফ টো অ্যান্ড হিল স্ল্যাব আর অ্যাসিউম টু বি 3 ফিট 9 ইঞ্চি এন্ড 4 ফিট 8 ইঞ্চি রেসপেক্টিভলি। তারপরে টু অ্যাভয়েড এক্সেসিভলি লং হিল এ কি উইল বি প্রোভাইডেড। This will require smaller concrete for safety against sliding. এই টেবিলটা ফিল আপ করতে হবে। এখানে দেখো কম্পোনেন্ট ওয়েট W1 আমরা যেটা লিখছি 0.67 ইন্টু 13.5 ইন্টু 150। ওকে, এভাবে আমরা প্রথমে সেকশন, ক্রস সেকশন ইন্টু তার ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট দিয়ে গুণ করব। এটা এখানে ব্রেকআপ লেখা থাকার পরে এখানে এই তিনটা গুণ করে 1360 পাওয়া যায় কিনা। হয় 1360? জি স্যার, 1357 সামথিং। আচ্ছা হোক 1360, এটা বেশি করে দিলাম। এক্স হচ্ছে এই যে মোমেন্টাম। জি স্যার, ঠিক আছে স্যার। 4.08। 4.08 এখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এগুলো সবগুলো দেওয়া আছে, তোমাকে এগুলো বের করে নিতে হবে ব্রেক করে করে। ওকে, আর এম আর রেজিস্টিং মোমেন্ট, এটা হচ্ছে এই দুইটা কলামের গুণফল ডাব্লিউ ইন্টু মোমেন্ট আর্ম। 1360 কে 4.08 দিয়ে গুণ করলে এটা হয় কিনা? হোক। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এর পরেরটায় যাই, আমরা আরেকটা সেকশন দেখার চেষ্টা করি যে এই যে W6 এর জন্য আমাদের, যদি আমরা লেখার চেষ্টা করি ডাব্লিউ W6 কত কত হচ্ছে? এর ট্রায়াঙ্গুলার সেকশন হাফ ইন্টু
ক্রস সেকশন কত হচ্ছে? স্যার 0.67 ইন্টু 13.5 ইন্টু ইন্টু 150 50 W6 এর জন্য কিন্তু এটা সয়েল স্যার 120 হবে। 120 তাহলে স্যার 120 হবে। এখানকার এক্স এক্সটা বের করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এখান থেকে দেখো, প্রথমে 3 ফিট 9 ইঞ্চি, তাহলে 3.75 ফিট প্লাস 8 ইঞ্চি গেলে এই পর্যন্ত আসবো। 8 ইঞ্চি গেলে তাহলে 0.67 প্লাস এই W6 এর রেজাল্টেন্ট ট্রায়াঙ্গেলের কোন জায়গা দিয়ে? স্যার 1/3 না বেস থেকে 1/3। তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি এখানে। এখান থেকে কতটুকু দূরে? স্যার 2/3 2/3 অফ 8 8 মানে 8 by 12.67 0.67। এইটা করলে এখন কত হয়? স্যার 4.87 সামথিং 4.87 ইঞ্চ এখন আগে যাওয়ার চেষ্টা করি। ওই টেবিলে কি আছে? 4W6 এ 4.86 দেখছো? স্যার এটাই স্যার ঠিক আছে স্যার 4.87 আসে আর কি স্যার আর এর কি 540 ঠিক আছে? স্যার 542 আসছিল স্যার। ওই এরা 542.7 এখানে সব 10 হিসাবে রাখছে, দেখছো? হিসাব ক্যালকুলেশন ইজি করার জন্য ও সব জিনিস বাদ দিছে। 540 42 একই কথা। তাহলে বুঝতে পারছো তো, 540 এবং 4.86 গুণ করলে হবে এটা 2620। এইভাবে কম্পোনেন্ট ওয়েট গুলো আমাদেরকে এই টেবিলের মাধ্যমে আমরা বের করে ফেলবো, এবং ফাইনালি আমাদের টোটাল ওয়েট, ভার্টিক্যাল ওয়েটটা লাগবে। এই সবগুলো আমরা যোগ দিব, যোগ দিলে পাচ্ছি 13,490। আর এদিকে রেজিস্টিং মোমেন্ট, এটা সবগুলো যোগ দিব, যোগ দিলে পাচ্ছি 81,040। ওকে, এই কাজটা আমি আর করে দিচ্ছি না, আমি দুইটা দেখাই দিলাম, বাকিগুলো তোমরা মিলাবা বসে বসে ওই ছবির সাথে মিলায়। এই জায়গাটা অবশ্যই ডেফিনেটলি তুমি এটার ব্রেকআপটা নিজে নিজে লেখার চেষ্টা করবা, না হলে কিন্তু এটা হঠাৎ করে বলা যাবে। এটা নিজে একবার করতেই হবে, এটা ভেঙে ভেঙে কোনটার সাথে কোনটা। তাহলে নেক্সট কাজ হলো টোটাল সয়েল প্রেসার অন দ্য প্লেন এসি। আমরা এখন এসি প্লেনে চলে যাচ্ছি। এই দেখো এসি, এ থেকে সি পর্যন্ত টোটাল ওয়াল, যেটা ইনক্লুডিং ফাউন্ডেশন, এখান থেকে কি ধাক্কাটা দিবে সেই ধাক্কাটা আরেকবার হিসাব করতে হবে। তাহলে হাইটটা কত? টোটাল হাইটটা স্যার 15 ফিট 15 ফিট। এখন আরেকবার আমাদেরকে ওই জিনিস বের করতে হবে, পি ভ্যালুটা, হাইট, টোটাল হাইট 15 ফিট ধরে। স্যার এখানে ওই যে সারচার্জটার স্যার মোমেন্ট ওইটা স্যার সার্চার্জটা এখানে বাদ দিয়ে এখন হিসাব করছি আমরা। এটা আমি পরে বলবো কেন সার্চার্জ বাদ দিয়েছি। এটা বের করা কত হয়? ছয় 6,433.02 6,500 পাউন্ড বলতে স্যার। ওকে, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু আবার একইভাবে আমরা বের করতে পারি, কত হয়? স্যার 5.76। 5.77 হোক। ওকে, তাহলে এম নট। এখন আমরা বলতে চাই যে ওভারটার্নিং মোমেন্ট, এখান থেকে
এইখান থেকে ফোর্স ইন্টু ডিস্টেন্স দুটাই আমরা জানি। ফোর্স কত? 6500। স্যার এসির মধ্যে যে নিলাম, কিন্তু স্যার ইউনিট ওয়েটটা পুরোটার জন্য স্যার 120 চিন্তা করলাম স্যার, এটা কিরকম একটা মানে 1.5 ফিটের জন্য আবার 150 চিন্তা করা উচিত ছিল না ওই প্রেসারটা? কোন ফুটের জন্য? মানে এ থেকে সি, আমরা তো একদম টপ থেকে একদম মানে ওই পুরোটা পর্যন্ত নিলাম 15 ফিট, তো 15 ফিটের মধ্যে সয়েলও আছে কিছু, আবার তো স্যার মানে এখানে আবার কিছু কংক্রিটও ছিল, তো স্যার টোটালটার জন্য ইউনিট ওয়েটটা 120 দিয়ে ক্যালকুলেশন করলাম। না, তুমি এটা বুঝতে পারো না। এসিটা আমি দেখাই কোথায়, এটা বাইরে, এ এখান থেকে, সি এইখান থেকে, এর এই পাশে যে সয়েল আছে সেই সয়েলটা কতটুকু প্রেসার দেবে। তাহলে এখান এই প্লেনে যদি আমরা প্রেসার যদি বের করতে চাই, তাহলে আসলে ডায়াগ্রামটা শুরু হবে কোথা থেকে? তুমি যদি এক্স্যাক্টলি বলি, এ থেকে শুরু করে, আমি আসলে এটার উপরে যে হরিজন্টাল ধাক্কা সেটা বের করতে চাচ্ছি, বুঝতে পারছো কিনা? জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে এই পাশে সয়েলেরটাই হবে। জি ওকে, স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এখন আমরা বলতে চাচ্ছি যে এখানে আমি জানি যে এই 6500 আর এখানে 5 পয়েন্ট কত, 77 স্যার 5.77 5.77 ফিট। তাহলে এই টো পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্ট নিব। এটা ধাক্কা মারতেছে, এটাকে উল্টায় ফেলতে চাই এই ওয়ালটাকে। ওকে, তো ওভারটার্নিং মোমেন্ট এম নট ইকুয়াল টু, এই ফোর্স আমার জানা এবং ডিস্টেন্সও জানা, এম নট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, বের কর কত হয়। এই টো পয়েন্টের রেসপেক্টে একই হবে না? 37,500। এটা হচ্ছে 37,500 পাউন্ড ফিট ওভারটার্নিং মোমেন্ট। এই ওভারটার্নিংটাকে রেজিস্ট্যান্স কে দিবে? চলে গেল। আচ্ছা, দাও। এর রেজিস্ট্যান্স কে এখানে যে সকল এই যে ফোর্স কম্পোনেন্ট গুলো ছিল এরা রেজিস্ট্যান্স দিবে। ওকে, এই টো পয়েন্টের রেসপেক্টে যদি আমি আবার চিন্তা করি, এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে এটার মোমেন্ট হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, আর এই যে ওয়েট গুলার মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ। এটার সামেশন আমি করে রাখছি, ওটাই হচ্ছে তার রেজিস্ট্যান্স। তাহলে তুমি এখন বের করে ফেলতে পারো ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং, ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং। ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং, রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্টটা আমাদের ওই টেবিল থেকে, রেজিস্টিং মোমেন্টটা আসছে এটা 81,000 ফ্রম টেবিল 81,040, আর ওভারটার্নিং মোমেন্ট আমরা বের করছি 37,500। এটা দিয়ে ফ্যাক্টর অফ সেফটি আসছে 2.16। এটা থাকার কথা ছিল 1.5 এর উপরে, যথেষ্ট বেশি আছে। আবার এটা যদি তোমার 4-5 হয়ে যায় তাহলে আবার 2 বেশি হয়ে যাবে। তুমি মনে করতেছো যে আমার সেকশনটা ফেল না করে আমি একটা প্রথম থেকে খুব বড় করে একটা ওয়াল সেকশন ধরবো, ফেল তো আর হবে না, কিন্তু ওটা ডিজাইন ইকোনমিক হবে না। এই ডিজাইনটাও রিভাইজ করা উচিত। 2.16, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং অ্যাম্পল, কিন্তু আমি চাইলে এটাকে রিভাইজ করতে পারি।
আর দুইটা চেক আছে আমাদের, একটা হলো ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট স্লাইডিং, আর একটা হলো বিয়ারিং। আমরা এখন বিয়ারিং বের করতে চাই। দেখো, দ্য ডিস্টেন্স অফ দ্য রেজাল্টেন্ট ফ্রম দ্য ফ্রন্ট এজ, এটা টো পয়েন্ট। আমরা কি দেখলাম যে এখানে একটা হরিজন্টাল ফোর্স আছে আর সো মেনি ভার্টিক্যাল ফোর্স আছে। এই দুইটা মিলে কি করে, এদের একটা রেজাল্টেন্ট ফোর্স থাকে। সেই রেজাল্টেন্ট ফোর্স বেজে হিট করে। আমরা এরকম দেখেছি যে রেজাল্টেন্ট ফোর্স, ওকে, রেজাল্টেন্ট ফোর্স বেজে কোন জায়গায় হিট করলো তার উপরে বিয়ারিং ক্যাপাসিটিটা ডিপেন্ড করবে। আমরা যদি ওখান থেকে একটু ঘুরে আসি, এখানে দেখো আমরা কি করছিলাম যে বেজের যে লেন্থটা সেটাকে 3 ভাগে ভাগ করছিলাম, L/3, মাঝখানে L/3, এই L/3। তাহলে L/3 যদি মাঝখানে L/3 তে থাকে তাহলে এই Q1 Q2 এর ইকুয়েশন দেওয়া আছে। যদি এই জয়েন্টে এসে পড়ে তাহলে শুধুমাত্র Q1 Q2 = 0, আর যদি এই পাশের L/3 এর মধ্যে এসে পড়ে তাহলে Q1 = 2RV/3A। এই ছিল আমাদের ইকুয়েশন। আমাদেরকে এখন বুঝতে হবে যে এই রেজাল্টেন্টটা কোন জায়গায় হিট করতেছে। তো সেটা রেজাল্টেন্টটা কোন জায়গায় হিট করতেছে এটা বের করার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে A = mr - m0/rv, mr - m0/rv। এখানে সবগুলাই এই mr ফ্রম টেবিল, mrটা কোথা থেকে আসবে, রেজিস্টিং মোমেন্ট, আমার টেবিল থেকে আগে লিখছি। আর rv = এটাও আমরা টেবিল থেকে টোটাল সামেশন টোটাল ওয়েট, এই সবগুলো কম্পোনেন্টের ওয়েট 3.23 ফিট। ঠিক আছে, এটা কোন 1/3 এর মধ্যে কাজ করতেছে? এই এ মানে হচ্ছে এখান থেকে ডিস্টেন্স, এই ফ্রন্ট এজ থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে এ। A = 3.23 ফিট। তাহলে এই রেজাল্টেন্টটা কোন 1/3 এর মধ্যে কাজ করতেছে বা কি কি অবস্থা এখন? রোল 7। স্যার হ্যাঁ, কোন 1/3 এর মধ্যে আছে, কি অবস্থা এই রেজাল্টেন্টের, বলো। মিডল 1/3 মিডল ইয়েতে পোর্শনে টোটাল কত? টোটাল লেন্থ অফ দ্য বেস কত? 0.5 to 0.7h। হ্যাঁ, 0.5 to 0.7h। লেন্থ অফ দ্য বেস কি টোটাল লেন্থ অফ দ্য বেস। রোল 12, 12 রোল নাম্বার ফাবিন। স্যার হ্যাঁ, টোটাল লেন্থ অফ দ্য বেস কত বলো? স্যার 10.9 ছিল মেবি। কেন, তোমার কাছে ছবি থাকার কথা। স্যার ছবি দেখতেছি, 3টা যোগ করে বলো। 10 ছিল। 10 কিভাবে, কত কত যোগ করলো? স্যার 10টা ছিল হলো গিয়ে স্যার 3 ফিট 3 ফিট 9 ইঞ্চ, 4 ইঞ্চ আর 4 ফিট 8 ইঞ্চ। মানে তুমি ছবিটা আঁকো নাই, এটা কিন্তু ঠিক করো নাই। ছবি 9.75 ফিট। 9.75 ফিট, তার 3 ভাগ করলে কত হয়? 3.25। তাহলে এখন কি হলো? এখন রেজাল্টেন্টের লোকেশন কোথায়?
ফার্স্ট প্রথম ফার্স্ট 1/3 দেন। তো প্রথমে তো আন্দাজে বলে দিলাম মাঝখানে, তাই কি হলো এটা তাহলে কথাটা? তাহলে প্রথম 1/3, ওকে? জি স্যার। প্রথম 1/3 হলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে আমরা এখান থেকে সয়েলের যে আপওয়ার্ড সয়েল প্রেসার এটা বের করতে পারবো। আপওয়ার্ড সয়েল প্রেসার Q1 = 2 RV/3A। RV আমরা জানি 13,470 আমাদের দেওয়া আছে। 3A বের করছি 3.23, এখান থেকে আসছে 2780 PSF। এখন ফাইনালি WRE roll 4, roll 4 WRE সাবিহা। নাই WRE roll 9 বলো ইরফানুল। জি স্যার। এই Q1 যে 2780 আসছে এটা কার সাথে কম্পেয়ার করব আমি এখন? এই 2780 PSF টা কি জিনিস? সাথে হ্যাঁ, এই Q1 2780 PSF এটা কি জিনিস? সয়েল প্রেসার। এটা কার সাথে কম্পেয়ার করব? কম বেশি না মাঝারি? স্যার এটা বুঝতেছি না স্যার আমি এটা। কার সাথে কম্পেয়ার করবো তাহলে আমি বাইর করলাম কি জন্য এই জিনিস? রোল 13 WRE 13 ইশরাক জি স্যার। বলো এটা Q1 কার সাথে কম্পেয়ার করব? স্যার বুঝতেছি না স্যার। বুঝতেছো না? কেউ একজন একটু হাত দেখাইতে পারবা কে বুঝতেছো? স্যার অ্যালাউয়েবল সয়েল প্রেসারের সাথে। তোমার রোল কত? স্যার 19। WRE না স্যার সিভিল 19 19। আচ্ছা আয়াস, ভেরি গুড। তাহলে সেটা কত? 8,000। 8,000 থেকে কম আছে। অ্যালাউয়েবল হচ্ছে 8,000, তার থেকে কম আছে, সুতরাং আমাদের বিয়ারিং এর এগেইনস্টে সেফ আছে। ওকে, আজকে অনেকক্ষণ হয়েছে, বাকি অংশটা আমরা আগামী ক্লাসে শেষ করব। এটা আমরা আগেই দেখে ফেলেছি, দুইটা চেক করছি আমরা, একটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং, আর একটা হলো ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট বিয়ারিং। Recording stopped. Respond your roll call, please. Roll number 1. Two. Yes, sir. 3. Yes sir. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir.
8, 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Present, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Sir, assalamu alaikum, sir. Roll 1, sir. আমি 26 ডাকছি এখন। Sir, একটু নেটে প্রবলেম ছিল। মাঝখান দিয়ে তুমি বেশ ডিস্টার্ব করলে তোমার তো আজকে পরীক্ষা রেজাল্ট দিবই না আমি। তুমি সবার শেষে বলতে পারতা। স্যার সরি স্যার। তোমার সময় মতো এসে তুমি বলতেছো স্যার আমি আসছি। 26, roll 27, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Present, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, 37 তোমাকে কিন্তু নেক্সট ক্লাস আমি অ্যাবসেন্ট দিব। এই 37 নিলয় এই ধরনের কোনো আইডি দিয়ে এখানে ক্লাস করা যাবে না। ওকে? স্যার আজকে একটু নেটের সমস্যা হয়েছিল স্যার, ঢোকার সময় একটু নামটা চেঞ্জ আমি হয়ে এগুলা নেক্সট ক্লাসে বলে দিলাম তো, নেক্সট ক্লাসে তোমাকে আমি অ্যাবসেন্ট দিব। আমি যাকে যাকে এরকম দেখবো যে উল্টাপাল্টা আইডি দিয়ে আসছো, আমি স্টেট অ্যাবসেন্ট দিয়ে দেবো আর রোল কল করবো না। 38, roll 38 নাই, 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, 47. Yes, sir. 49, Yes, sir. 49. 50, Yes, sir. 51, Yes, sir. 51. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, Yes, sir. 61, 62, Yes, sir. 63, Yes, sir. 64, 65, Present, sir. WI1, Yes, sir. Yes, sir. 2, Yes, sir. Yes, sir. 3, Yes, sir. 5, Yes, sir. 6, 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15. Yes, sir. Okay, thank you. Sir, roll 1. Sir, roll 12. তোমরা কোথায় ছিলে এতক্ষণ? Sir, ছিলাম আমি স্যার প্রেজেন্ট আমি স্যার বলছি। মেনলি স্যার আমি স্যার গ্রামে তো স্যার যে আমার খালো মারা গেছে এখানে নেটে প্রবলেম স্যার। কি হয়েছে? আগে দুইটা কি বললা? স্যার বলছি যে স্যার আমি একটু নোয়াখালীতে স্যার ওই যে আমার খালো মারা গেছে আমি ওইখানে আছি স্যার, এখানে নেটে প্রবলেম তো স্যার মানে একটু সমস্যা করতেছিল। কারণ মারা গেছে, সাধারণ এটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা 1 গ্রামে তো স্যার জি স্যার। আর 12 কে দেওয়া হয়েছে। আচ্ছা